মা, আমার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তবু কেন আমাকে বিয়ে দিচ্ছ না? আমার কি এখন একা থাকার বয়স? আমার তো স্বামীর দরকার, আমার তো একটা ভবিষ্যৎ আছে। আমার মা তখন বলতো, তোকে আমি বিয়ে দিব না, কারণ তোকে বিয়ে দিলে সংসার চলবে কিভাবে। আমি মায়ের কথা শুনে খুব রাগান্বিত হতাম, কারণ নিজের মা হয়ে কেন আমাকে বিয়ে দিতে চাইত না। কিন্তু আমি এভাবে একা আর কতদিন থাকব? আমার তো রাতে ঘুম হয় না, সব সময় বিয়ে নিয়ে চিন্তায় থাকি। কি করব আমি? একদিন এক ভিখারি আমার বাড়িতে আসে, এসে ভিক্ষা চাইল। তারপর বলল, আমি 2 দিন ধরে কিছু খাই না, আমাকে কিছু খাবার দাও। আমি ভিখারিকে দয়া করে কিছু খাবার দিলাম। সে তখন আমার জন্য দোয়া করতে লাগল, আমি যেন একজন ভালো স্বামী পাই। খাবার শেষ করে ভিখারি বলল, মা, আজ আমার থাকার কোনো জায়গা নাই। বাহিরে আকাশের অবস্থা খুবই খারাপ। আজ রাত তোমার বাড়িতে আমাকে থাকতে দিবে? কিন্তু আমার বাড়িতে 2টা রুম ছাড়া অতিরিক্ত কোনো রুম নেই। এক রুমে আমার মা থাকেন, আর অন্য রুমে আমি থাকি। আমি ভিখারিকে বললাম, আমার রুম ছাড়া তো আর কোথাও থাকার জায়গা নেই। আমি একজন মেয়ে হয়ে কিভাবে তোমাকে ঘরে থাকতে দিতে পারি? ভিখারি বলল, আমি বৃষ্টি থামলেই চলে যাব। প্লিজ আজ রাতটুকু আমাকে থাকতে দাও। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি কোনো উপায় না পেয়ে ভিখারিকে আমার ঘরে থাকতে দিয়েছিলাম। কিন্তু আমি যখন ঘুমিয়েছিলাম, ভিখারি ঘুমের মধ্যে আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম অহনা। আমার বয়স 25 বছর হয়ে গেছে। কিন্তু আমার মা কোনো মতে আমার বিয়ে দিতে চাইত না। বাড়িতে আমার মা আর আমি থাকতাম। আমি চাকরি করতাম, তাই আমার মা বলতো যে, যদি তোর বিয়ে দিয়ে দিই, তাহলেই সংসার চলবে কিভাবে। এদিকে আমার বয়স দিন দিন বেড়ে যাচ্ছে। বয়সের ছাপ আমার মুখে পরিষ্কার ফুটে উঠেছে। তাই আমি তাকে বললাম যে আমি বিয়ের পরেও তোমাকে টাকা পাঠাতে থাকব। কিন্তু আমার মা এই কথার পরিপ্রেক্ষিতে বলল, তুমি খুবই নির্লজ্জ, তোর মতো নির্লজ্জ মেয়ে যদি স্বামী পেয়ে যায়, তাহলে তুই তার সাথে এমনভাবে মিশে যাবে, মায়ের দিকে ফিরেও দেখবে না। জানি না তিনি আমার মধ্যে কি নির্লজ্জতা দেখেছিলেন। বিয়ে করা তো সমস্ত মানুষের অধিকার। এই কারণেই ভগবান সবাইকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। সেটা কোনো পশু পাখি হোক বা মানুষই হোক, যাদের বিয়ে হয় না, তাদের জীবনের কোনো মূল্যই থাকবে না। আমার মা আমার বিয়ে এই কারণে দিচ্ছিলেন না যে, আমার দোষ এটাই ছিল যে আমি বাড়িতে টাকা ইনকাম করে আনতাম। কিন্তু এখন এই ভুলটাকে আমি শোধরাতে পারব না। এই কারণে আমার মা স্বার্থপরের মতো আমার বিয়ে দিতে চান না। কিন্তু আমাকে কিছু একটা করতে হতো, কেননা আমিও একজন মানুষ। আমার হৃদয়ে অনুভূতি ছিল, বিয়ের ভাবনা আমার উপর প্রভাব বিস্তার করেছিল। বিশেষ করে সাথের সকল সমবয়সী সবার বিয়ে হয়ে গেছে, বরং তাদের তো 1-2টা সন্তানের মাও হয়ে গেছে। আর এদিকে আমি এখনো সেরকমই বসে আছি। আমি ওদের কাছে যেতাম না, কারণ ওদের কাছে গেলে ওরা নিজেদের বিবাহিত জীবনের এমন এমন গল্প বলতো যে আমার হৃদয়ে আরও বেশি কষ্ট লাগত। আমার মা সবসময় বলতো যে তোর বাবা ছেড়ে চলে গেছে, কিন্তু তিনি আজ অবধি এটা বলেননি যে সে আমাদেরকে ছেড়ে কেন গেছিল। কোনো না কোনো ব্যাপার তো অবশ্যই ছিল। আমার মা খুব একটা সুন্দরী ছিলেন না, তাই আমার মনে হতো যে আমার বাবা হয়তো অন্য কোনো মহিলার জন্য আমার মাকে ছেড়ে গেছেন। আমি আমার মায়ের মতো খুব একটা সুন্দরী ছিলাম না। একদিন বাড়িতে একলা বসেছিলাম, বাড়িতে কেউ ছিল না। তখন হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ হলো। আমি নিজের ঘরে বসেছিলাম। আমার মা আমাকে বলেছিল যে তিনি পাড়ার এক কাকিমার বাড়িতে যাচ্ছেন। এটা একটা অদ্ভুত ব্যাপার যে পাড়ার অনেক মহিলার সাথে তার বন্ধুত্ব ছিল। কখনো এর বাড়িতে গিয়ে আড্ডা মারত, তো কখনো ওর বাড়িতে। দুজন মানুষ যদি বাড়তে থাকে তাহলে তারা নিজেদের মধ্যে কত আর কথা বলতে পারে। এই কারণেই আমার মা পাড়ায় বেরিয়ে যেত, কিন্তু তিনি আমাকে কোথাও যেতে দিতেন না। কেননা একদিন আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তখন সেই বান্ধবী ও নিজের ভাইয়ের জন্য আমার সম্বন্ধ চাই। সেই দিনের পর থেকে আমার মা আমাকে কোথাও যেতে দিতেন না। আর এখন তো আমিও যেতে চাইতাম না, কেননা যখনই যেতাম লোকসভার আগে আমার বিয়ের প্রশ্ন করত। মা বলে গেছিল, চুলায় ভাত বসানো আছে, সেটা দেখিস। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তাই সেদিকে দেখিনি। যখন দরজায় ঠকঠক আওয়াজ হলো,
তখন দেখলাম যে ভাত উদলে উঠেছে, তাড়াতাড়ি করে ভাত নামাতে গেলে আমার হাত চলে যায় আর গরম দু পায়ের উপর পড়লে আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলাম। সেই সময় দরজায় ঠকঠক করছিল। সে আমার চিৎকার শুনে দৌড়ে ভিতরে চলে এলো। আমি খুব বাজেভাবে চিৎকার করছিলাম। হয়তো সে ভেবেছিল যে আমি কোনো বিপদে আছি। এই কারণে সে সোজা ভিতরে চলে এসেছিল। আমাকে সাহায্য করার জন্য আমার দিকে এগিয়ে এলো। আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল। আমার সেই সময় কারো সাহায্যের দরকার ছিল। আমি দাঁড়াতেও পারছিলাম না। সে আমাকে উঠিয়ে ঘরের মধ্যে নিয়ে এল। এরপরে আমার পায়ের উপরে ঠান্ডা জল ঢালতে লাগল। কিন্তু যখন আমি তাকে দেখলাম তখন আমি হতবাক হয়ে গেলাম। সে আর কেউ নয় বরং একজন ভিখারি। কিন্তু তাকে ভিখারি বলা সম্পূর্ণ ঠিক হবে না। ওর চোখ মুখের গঠন খুবই ভালো। ওর হাইট খুব ভালো। শুধু গায়ের রং কিছুটা কালো। আর যে কাপড় পরেছিল সেটা নোংরা। যদি হাত মুখ ভালোভাবে ধোয়া যায় আর ভালো কাপড় পরানো যায় তাহলে একে অন্যের থেকে কম মনে হবে না। আমি হঠাৎ করে ওর দিকে তাকিয়ে পিছনে সরে গেলাম আর বললাম, এই তুমি এখানে কিভাবে এলে? সেই লোকটা বলল যে আমি এখানে ভিক্ষা চাইতে এসেছিলাম, কিন্তু আপনার চিৎকারের আওয়াজ শুনে আপনাকে সাহায্য করতে চলে আসি। আজকাল ভালো মানুষের তো কোনো কথাই নেই। যাই হোক, যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন। আমি হয়তো বলতে বলতে বেশি বলে ফেলেছিলাম। যদিও সে আমার সাহায্য করছিল। যদি সে আমাকে সময়মতো না ওঠাতো তাহলে হয়তো আমি সেখানেই পড়ে থাকতাম। কেননা পা চলার কারণে আমি উঠতে পারছিলাম না। আমি তাকে বললাম, আমি রেগে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করো। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি ভিক্ষা করে খাও? সে বলতে লাগলো, 2 দিন থেকে কিছুই খাইনি। আমার খুব খিদে পেয়েছে। তাই আমি বললাম, ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি এক প্যাকেটে 2টা রুটি আর কিছুটা সবজি তাকে দিয়ে দিলাম। সে আমাকে অনেক আশীর্বাদ দিল আর বলল যে দিন থেকে ফকির হয়েছি সেদিন থেকে আজ অবধি এত সুন্দরভাবে কেউ আমার সাথে কথা বলেনি। লোকের এমন কথা আর ব্যবহার দেখেছি যে মানুষ সত্যের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। সেই সময় আমি বুঝতে পারিনি যে সেটা কেন বলল। কি হয়েছে, সে তো ছিল শিকারী। আর তার বাবা হয়তো বিক্রি ছিল। তাই তো এই কাজ করছে। সে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বললাম, কোনো ব্যাপার না, তুমিও তো আমাকে অনেক সাহায্য করেছ। সে বলতে লাগলো, হ্যাঁ, আপনার মতো এত সুন্দরী মেয়েকে এ অবস্থায় দেখে আমি কিভাবে ফেলে রাখতে পারি? আপনি সত্যিই খুব সুন্দরী, কিন্তু আফসোস আপনার পা চলে গেছে। আজ অবধি কেউই কখনো আমার প্রশংসা করেনি। যখন কম বয়স ছিলাম তখন কিছু লোক আমার দিকে দেখত, কিন্তু কেউই আমার প্রশংসা করেননি। সে কথায় কথায় আমার প্রশংসা করছিল আর আমার তার প্রশংসা খুব ভালো লাগছিল। এরপর সে বলতে লাগলো, আমার সাথে একটা বুড়ো ভিখারি ভিক্ষা করে, যে মাঝে মাঝে একটা মলম বিক্রি করে। আমি আপনার জন্য নিয়ে আসব। যদি সেটা পায়ের ক্ষত জায়গায় লাগানো যায় তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমি বললাম, ঠিক আছে, কিন্তু তুমি এলে এই সময় একটা। কেননা এই সময় আমার মা বাড়িতে থাকে না। যদি সে তোমাকে আমার সাথে দেখে নেয় তাহলে তোমাকে উল্টোপাল্টা বলে দেবে আর আমাকে গালমন্দ করবে। সে তার নাম রুদ্র বলল। এরপর সে আরও বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য সমস্যার কারণ হব না। এটা বলেই সে চলে গেল। তার কথাবার্তা শুনে তাকে একদমই ভিখারি মনে হচ্ছিল না। কত অনায়াসে সুন্দরভাবে কথা বলছিল। পরের দিনও সে সেই সময় এলো আর আজকে আমার জন্য মলম নিয়ে এলো। সে বলল, আমি নিজেই আপনার জায়গায় মলম দিয়ে পায়ে মালিশ করে দিচ্ছি। এই ঔষধ লাগিয়ে মালিশ করলে পা ভালো হয়ে যাবে। জানি কেন এই রোগটা থেকে আমার খুবই নিজস্ব অনুভব হচ্ছিল। সে আমার কত খেয়াল রাখছিল। সে একজন ভিখারি লোকের কাছে ভিক্ষা চাইত। কিছু লোক দিত, কেউ দিত না। তাদেরকে মানুষ কুকুরের মতো অবজ্ঞা করে। কিন্তু এই লোকটা আমার জন্য দ্বিতীয়বার এলো আর সঙ্গে ওষুধও নিয়ে এসেছে, আবার নিজে হাতে করে আমার পায়ের উপরে সেই ওষুধ লাগিয়ে দিচ্ছে। হয়তো প্রথমবার এভাবে কেউ আমার খেয়াল রাখছিল। আমার এই জিনিসটা নিয়ে কোনো অসুবিধা ছিল না। যে সে একজন ভিখারি তাতে কিছু যায় আসে না। মানুষের মনুষ্যত্ব সব। রুদ্রের সাথে আমার সামান্য কিছু কথাবার্তা হয়েছিল। আমি আজকে ওকে খাবার খাওয়ালাম, বরং আমি আমার ভাগের খাবার ওকে দিয়ে দিয়েছি।
কিন্তু এই কথাটা ওকে বলিনি, এখনো প্রতিদিনই আমার বাড়িতে আসত। আর আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। ছেলে আর মেয়ে কি বন্ধু হতে পারে না? আমার মনে হয় না যে ওর মনে এরকম কোনো কিছু ছিল। আর না তো আমার মনে। এখন আমরা এভাবেই প্রতিদিন দেখা করতে লাগলাম। আমি ওর জন্য আগে থেকে খাবার বের করে রেখে দিতাম। আর ওকে খেতে দিতাম, যদি কখনো নিজের জন্য ভালো কিছু রান্না হতো তাহলে ওকেও দিতাম, কিন্তু যদি মা কারো বাড়িতে যেত তাহলে আমিও ঘরের মধ্যে ডেকে নিয়ে কথা বলতাম, খাবারও একসাথে খেতাম। আমি ওকে আমার বাবার পুরনো কিছু কাপড় দিয়েছিলাম। আর বলেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো কাপড় পরে থাকবে। সে বলল, যদি আমি সেজেগুজে থাকি তাহলে আমাকে ভিক্ষা দেবে কে? আমি বললাম, এটা কেমন কথা? তোমার কি মনে হয় লোকজন তোমাকে নোংরা থাকার জন্য ভিক্ষা দেয়? এই কথার উপরে আমরা দুজনেই হাসতে লাগলাম। কখনো কখনো কথা বলতে বলতে ওর মুখ থেকে এমন জিনিসের কথা বেরিয়ে আসলো যে আমি হতবাক হয়ে যেতাম। আমি বলতাম, তুমি এত সব জিনিসের ব্যাপারে কিভাবে জানো? তখন ও বলতো, আমি তো সারাদিনে ঘুরতে থাকি, কখনো কখনো বসে থাকা লোকেদের কথা শুনতে থাকি, এই কারণে আমি অনেক কিছু জানি। এর মানে হলো ওর অনেক জ্ঞান আছে আর ওর কাছে অনেক কিছু খবরও আছে। আমাদের বন্ধুত্ব গভীর থেকে গভীর হতে থাকল। আর ধীরে ধীরে এই বন্ধুত্ব একদিন ভালোবাসায় বদলে গেল। ও আমাকে বলল, তোমার এখনো বিয়ে হয়নি কেন? তোমাকে তো খুবই বুদ্ধিমান মেয়ে মনে হয়। আমি বললাম, আমার বয়স সামনে ২৬ হতে চলেছে। কিন্তু না জানি কেন আমার মা আমার বিয়ে দিতে চান না। তিনি বলেন যে পুরুষ ধোঁকাবাজ হয়, তারা বিয়ের পর ছেড়ে চলে যায়। এই কারণে তিনি আমার বিয়ে দিতে চান না। আমার মা বলেন, তুই ভাবিস না যে আজ নয়তো কাল আমি তো বিয়ে দিয়ে দেব। আমি তোর বিয়ে কখনোই দেব না। আর আমার মায়ের কাছে বিয়ে দেওয়ার মতো টাকাও নেই। আর বিনা যৌতুকে বিয়ে কিভাবে হবে? তখন বল, কিছু লোক এমনও আছে যাদের যৌতুক নিয়ে কোনো মাথাব্যথা নেই। আমি বললাম, এরকম লোক কোথায় আছে? বলতে লাগলো, এরকম একজন তোমার সামনেই বসে আছে। আমি বললাম, কিন্তু তুমি তো ভিখারি। এর পরে আমি মনে মনে ভাবতে লাগলাম, ও খুবই ভালো মানুষ, কিন্তু আমি ভিখারিকে কিভাবে বিয়ে করতে পারি? যদি আমার মা মেনেও নেয় তাহলেও এটা ভালো সিদ্ধান্ত হতো না। এরকম করে রুদ্র বলল, এত চিন্তা করছো কেন? আমার কথা শোন, আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি প্রস্তাবে না, আমার উপর ভরসা করো। ও কিভাবে বলছে যে তুমি প্রস্তাবে না? অবশ্যই আমাকে পস্তাতে হবে। ও একজন ভিখারি, সারা জীবন লোকের কাছে ভিক্ষা করে চলে। ও নিজের সংসার চালাতে পারবে না। আমি ওর কথার কোনো জবাব দেইনি। এরপরেও এটা বলে চলে গেল, যে তোমার চুপচাপ থাকে তোমার না মনে করে। আমি এখান থেকে যাচ্ছি, আর কখনো আসব না। কিন্তু রাতের বেলা ওর ব্যাপারে চিন্তা করতে লাগলাম। ওকে মনে করতে থাকলাম। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, তুমি আমার বিয়ে কেন দিচ্ছ না? তখন মা বলতে লাগলেন, আমি তোর বিয়ে কখনোই দেব না। তুই নিজের চাকরির দিকে ধ্যান দে। এত কষ্ট করে নিজের গায়ের রক্ত জল করে তোকে বড় করি নিয়ে অন্য কেউ তোকে নিয়ে যাবে। আর এমনিতেও পুরুষের কি ভরসা, তারা যে কোনো সময় তো কাঁদিয়ে চলে যাবে। আমি আমার মাকে বললাম, দুনিয়ার সমস্ত পুরুষ একরকম হয় না। তোমার বাবা ভাই ও কিরকম ছিল? তুমি কি তোমার বাবা ভাইকেও এরকম মনে করো যে তারা ধোঁকাবাজ? তখন আমার মা বলতে লাগল, হ্যাঁ, সমস্ত পুরুষ একই রকমের হয়। তুই এসব নিয়ে চিন্তা করা বন্ধ করে দে। তোর বিয়ে কখনোই হবে না। আমি আমার জীবনে তোর বিয়ে দেব না। যদি তোর বিয়ে করার এত ইচ্ছা থাকে তাহলে ভগবানের কাছে প্রার্থনা কর, আমি যেন মরে যাই। আমি মাকে বললাম, এটা তুমি কেমন কথা বলছো? আমি এরকম কেন চাইব? যখনই আমার মায়ের সঙ্গে এই ধরনের কথা বলতাম তখন সে আমাকে এইরকম জবাব দিত। আমি বুঝতে পেরেছি যে আমার মা কখনো আবার বিয়ে দেবেন না। কিন্তু আমি এটাও চাই না যে আমার মায়ের কিছু হয়ে যাক। যাই হোক, 2 দিন হয়ে গেল, রুদ্র এল না। আমি খুব টেনশনে পড়ে গেলাম। না জানি কেন সমস্ত কথা আমার মনে পড়ছিল, যে রকমই হোক কমপক্ষে নিজের কথায় পাত্তা ছিল। আর আমাকে ভালোবাসত ভাবতে লাগলাম। আমাকে কখনো কি কোনো বড় লোক যাদের বড় বাড়ি গাড়ি আছে তারা ভালোবাসবে? কিন্তু আমি তো হৃদয় দিয়ে কারো ভালোবাসা পেতে চাইতাম। তাই না? খুব ভাগ্যবান তারা, যা সহজেই ভালোবাসা পেয়ে যায়। আর যখন তারা ভালোবাসা পেয়ে যায় তখন সবকিছু ঠিক হয়ে যায়। আমার যত বান্ধবীর বিয়ে হয়েছিল তারা শুধু সম্পত্তি দেখেই বিয়ে করেছিল।
কিন্তু এদের মধ্যে কেউই খুব বেশি খুশি ছিল না। কেউ বলতো যে আমাকে সময় দেয় না, কেউ বলতো আমাকে বোঝার চেষ্টা করে না, তো কেউ বলতো যে অন্য কারো সাথে চক্কর আছে। আমি কি রুদ্রের মতো ভালোবাসা অন্য কারো থেকে পেতে পারি? এখানে তো কোনো অপশন আছে বলে মনে হচ্ছে না। 4 দিন পরে আমি রুদ্রকে দূর থেকে দেখতে পেলাম। রাস্তার উপরে দাঁড়িয়ে কিছু একটা করছিল। আমি আমার ঘর থেকে বের হয়ে ওকে গিয়ে থামালাম। ও আমার সাথে এমন ব্যবহার করল যেন আমাকে চেনেই না। এমন মনে হচ্ছিল যে সে যেন কোন বাদশাহ আর আমি তার কাছে ভালোবাসার ভিক্ষা চাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমাকে বলছিল মাফ করো, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। আমি ওকে বললাম এরকম কেন করছো? তখনও বলতে লাগল আপনারা আমার থেকে দূরে থাকা উচিত। আপনি একটা শিক্ষিত মেয়ে, আপনার সাথে আমার এমনিতেও কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি বললাম তুমি তো খুবই রেগে গেছ। তুমি কি আমাকে ভাবার সময়ও দিতে পারবে না? ও আমার দিকে অবাক হয়ে তাকাল। আমি বললাম আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি আছি, কিন্তু তোমাকে আমার কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে যে তুমি সবসময় আমাকে খুশি রাখবে, সারা জীবন আমাকে ভালোবাসবে, কখনো বদলাবে না। ও বলল আমি কখনোই বদলাব না, আমি তোমাকে সবসময় ভালোবাসব, তোমার আমাকে খুব ভাল লাগে। এরপর আমি আমার মাকে না জানিয়ে লুকিয়ে এই ভিখারিকে বিয়ে করে নেই। এই এখন সেই ভিখারি আমার স্বামী। ও প্রতিদিন আমাদের বাড়িতে আসত। আমি লুকিয়ে লুকিয়ে খাবার আর যা কিছু নিজের জন্য রেখেছিলাম ওকে দিয়ে দিতাম, কখনো ওকে কাপড় দিতাম, কখনো অন্য কোনো জিনিস। আমি ওকে কখনো কখনো কিছু টাকাও দিয়ে দিতাম। আমি বললাম যে আমি ইনকাম করে তোমাকে টাকা দেব, তুমি সেটা দিয়ে কোনো ব্যবসা শুরু করো। তারপর সে চায়ের ব্যবসা শুরু করল। আমার মাও এ বিয়ে মেনে নিয়েছিল। আমার নাম সালমা। আমরা 2 বোন ছিলাম। আমার বোন আমার থেকে 2 বছরের ছোট ছিল। আমার বোনের নাম রূপা। বাবা মায়ের মারা যাওয়ার পরে আমরা 2 বোন অনেক অনেক একা হয়ে গিয়েছিলাম। আমি যেহেতু রূপার থেকে বড় ছিলাম, তাই আমি রূপাকে অনেক ভালোবাসতাম ও তার খেয়াল রাখতাম, কারণ আমাদের দুজনের আর কেউ ছিল না। রূপা ও আমাকে অনেক ভালোবাসত। আমার যখন বিয়ে ঠিক হয় তখন রূপাকে বলেছিলাম তাকেও আমার শ্বশুর বাড়িতে নিয়ে চলে যাব, কারণ আমি জানতাম আমাকে ছাড়া রূপা এই বাড়িতে একা থাকতে পারবে না। কারণ যাদের মাথায় ছাদ থাকে না তাদের সেই বাড়িতে থাকতে খুব কষ্ট হয়। আমার যদি পারো ঠিক সেই একই অবস্থা ছিল। রূপা বলেছিল সে আমাকে ছেড়ে একা থাকতে পারবে না এবং সে অন্য কোথাও বিয়ে করে আমাকে ছাড়া আর থাকতে পারবে না। কারণ মা বাবারা যেমন তাদের বাচ্চাদের অনেক ভালোবাসে, ঠিক সেই ভালোবাসা আমি রূপাকে দিয়েছিলাম। তাকে আমি কখনো একা ফিল করতে দিইনি। আমি প্রদীপ নামের একটা ছেলের সঙ্গে বিয়ে করেছিলাম। প্রদীপকে আমি আগে থেকেই জানতাম। আমি প্রদীপ একে অপরকে ভালোবাসতাম। প্রদীপের সঙ্গে বিয়ে করার আগে তাকে বলেছিলাম আমার বোন ও আমার সঙ্গে শ্বশুর বাড়িতে থাকবে এবং প্রদীপের সঙ্গে চুক্তি করেছিলাম রূপা যদি বিয়ে করতে না চায় তাহলে সে সারা জীবন আমার বাড়িতে থাকবে। প্রদীপ বলেছিল এতে তার কোনো আপত্তি নেই। প্রদীপ আমাকে অনেক ভালোবাসত। প্রদীপের সঙ্গে আমি কোর্ট ম্যারেজ করেছিলাম। প্রদীপের বাবা মা ছিল না, তার বাবা মা অনেক আগেই মারা গেছিল। প্রদীপের ছোট ভাই ছিল, সে বাইরে পড়াশোনা করত। প্রদীপ ভালো কোম্পানিতে জব করত। প্রদীপ অনেক কষ্ট করে আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি। সে অনেক কষ্ট করেছে বলেই আজ এত ভালো কোম্পানিতে জব পেয়েছে। বিয়ের পরে আমিও রূপা প্রদীপের বাড়ি চলে আসি। সেদিন আমারও প্রদীপের বাসর রাত ছিল। সেদিন প্রদীপের সাথে আমার খুব ভালো সময় কেটেছিল। পরের দিন সকালবেলা প্রদীপ আমার থেকে আগে সকালে উঠে স্নান করে রেডি হয়ে যায়। ঠিক সেই সময় রূপা আমার প্রদীপের বেডরুমে আসে সকালের নাস্তা নিয়ে। প্রদীপ তখন আমাকে বলে আরে সালমা, তুমি এখনো ঘুমাচ্ছ? দেখো, রূপার থেকে কিছু শেখো। রূপা সকালের জলখাবার আমাদের ঘরে নিয়ে চলে এসেছে। তাড়াতাড়ি উঠো, আমি অফিস যাব। তো প্রদীপ তো কিছু না খেয়েই তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে যায়।
প্রদীপ চলে যাওয়ার পরে আমি রূপাকে বলি, কি ব্যাপার, বাড়িতে তো আগেই সব করছিস না, আজ সকাল সকাল উঠে আবার নাস্তা তৈরি করেছিস? রূপা তখন হেসে বলে, তুমি অনেক বেশি ক্লান্ত ছিলে, তাই আমি আর তোমাকে ঘুম থেকে তোলাইনি। তুমি খুব সুন্দর ঘুমিয়েছিলে, তাই ভাবলাম রান্নাঘরে গিয়ে আমি নিজেই সকালে নাস্তা তৈরি করি। আমার বিয়ের পরে কেমন যেন রূপার হাবভাব ও স্বভাবে কিছু পরিবর্তন আসে। যখনই আমি প্রদীপের জন্য কিছু বানাতে যেতাম, তখন সে আমাকে বলতো, তোমার নতুন নতুন বিয়ে হয়েছে, তুমি এখন জামাইবাবুর সঙ্গে কাটাও, তোমার যা দরকার হবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে সেটা রান্না করে দেব। বিয়ের আগে তো রূপা রান্নাঘরের কোনো কাজ করত না, আমি রান্নাঘরের সমস্ত কাজ করতাম। আমি আর প্রদীপ নিচের ঘরে থাকতাম, রূপা থাকত ওপরের ঘরে। সেদিন প্রদীপের বাড়ি আসার আগে রূপা আমার রুমে আসে। প্রদীপ 2টা শাড়ি আমার জন্য নিয়ে এসেছিল। ভেবেছিলাম এই 2টা শাড়ির মধ্যে একটা রূপাকে দিলে সে খুব খুশি হয়ে যাবে। তারপর রূপা যখন আমার রুমে এসেছিল, তখন আমি তাকে 2টা শাড়ি দেখেছিলাম। ও বলেছিল, তোর যেটা ভালো লাগছে সেটা নিয়ে। তারপর রূপা নিজে পছন্দ করে লাল রঙের শাড়িটা নিজের জন্য নিয়েছিল ও নীল রঙের শাড়িটা আমার জন্য রেখেছিল এবং বলেছিল, দিদি, এই নীল রঙের শাড়িটা তোমাকে বেশি মানাবে। তারপর সে আমাকে বলে, আমি তোমার জন্য 1 গ্লাস দুধ আনছি। আমি তখন রূপাকে বলি, আরে তোর কি হয়েছে, তোকে আমার জন্য এসব করতে হবে না, আমি নিজে থেকে রান্নাঘরে গিয়ে নিয়ে নেব। রূপা তখন আমাকে বলে, তোমার নতুন নতুন বিয়ে হয়েছে, এখন তোমাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, তাই আমি নিজের হাতে তোমার জন্য খাবার এনে দেবে। এই বলে সে রান্নাঘর থেকে 1 গ্লাস দুধ এনে দেয়। আমি ওই দুধটা খেয়ে নিন। দুধটা খাওয়ার পরে আমার আর কিছু মনে ছিল না, কারণ আমি উঠে দেখি রাত 4টা বাজে এবং বিছানা থেকে উঠেই আমি মাথাটা চেপে ধরি, কারণ ওই সময় আমার মাথা খুব ঘুরছিল এবং মাথাটা অনেক ভারী লাগছিল। বুঝতে পারছিলাম না আমার এরকম কেন মনে হচ্ছিল। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত্রি 4টা বেজে গেছে। প্রদীপ সন্ধে 7টার সময় অফিস থেকে বাড়ি ফিরত। আমি তখন অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে নিজের রুমের দরজাটা খুলে বাইরে যায়। বাইরে লিভিং রুমে দেখি টেবিলে প্রদীপের অফিসের ব্যাগ রাখা আছে। আমি তখন বুঝতে পারি পুরনো বাড়ি চলে এসেছে। তারপর মনে হয় রান্নাঘরে কেউ যেন কথা বলছে। তারপরে আমি আস্তে করে রান্নাঘরের দিকে যা দেখি, আমার তো রাগে মাথা ঘুরে ওঠে, কারণ আমি দেখি প্রদীপ আমার ছোট বোনের সাথে বাজে আচরণ করছে। সালমা, তোমাকেই লাল রঙের শাড়িতে খুব সুন্দর লাগছে। তখন আমি বুঝতে পারি প্রদীপ সালমা ভেবে রূপাকে ধরেছে। তখন আমি রান্নাঘরে গিয়ে জোরে প্রদীপ বলে ডাক দিয়ে, প্রদীপ। তখন চমকে গিয়ে পিছন দিকে ঘুরে দেখতেই আমার দিকে তাকিয়ে বলে, তুমি এখানে তাহলে শাড়ি পরে আছে? রূপা তখন আমাদের দিকে ঘুরে বলে, জামাইবাবু, আমি আসলে আপনি ভুল করে সালমা দিদি ভেবে আমাকে ধরে ফেল। আমি আপনাকে বলতে যাব, ঠিক ওই সময় দিদি আপনাকে ডাক দেয়। প্রদীপের মুখ তো ভয় লাল হয়ে যায় এবং সে তাড়াতাড়ি আমার দিকে এসে আমাকে বলে, বিশ্বাস করো, আমি নিজে ইচ্ছা করে কিছু করিনি। ভেবেছিলাম আমি তোমাকে যে শাড়িটা গিফট করেছি, তুমি শাড়িটা পরে রান্নাঘরে কাজ করছ। আমি যখন পিছন দিক থেকে দেখেছিলাম, তখন ভেবেছিলাম তুমি দাঁড়িয়ে আছো, তাই আমি তোমাকে ভেবে ধরেছিলাম। কিন্তু আমি জানতাম না ওটা রূপা দাঁড়িয়েছিল। আর এই শাড়িটা তো আমি তোমাকে গিফট করেছিলাম, তাহলে রূপা কেন পরছে? রূপা তখন বলে, এই শাড়িটা দিদি আমাকে গিফট করেছে। দিদির কাছে এরকম 2টা শাড়ি ছিল। তাই রূপা তখন তাড়াতাড়ি এসে আমাকে বলে, দিদি, তুমি কিছু ভুল ভেবো না, আমি জামাইবাবুকে বলতে যাব। ওই সময় তুমি রান্নাঘরে এসেছিলে রূপা ও প্রদীপ আমাকে দেখে এত বেশি ভয় পেয়েছিল যে তাদের চোখ মুখ লাল হয়ে গেছিল। আমি তখন হেসে রূপা ও প্রদীপকে বলেছিলাম, আরে তাতে কি হয়েছে, এত বেশি ভয় পাওয়ার কি আছে? মানুষের এগুলো ছোটখাট ভুলভ্রান্তি হয়েই থাকে, এটা কোনো বড় ব্যাপার না। তাই এবার চলো আমরা 3 জনে মিলে রাতে ডিনারটা করে নিই। তারপর আমরা 3 জনে মিলে একটা ভালো মুভি দেখব। 3 জন মুভি দেখে রাত 1টার সময় ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আবার দেখি রূপা আমার থেকে আগে উঠে প্রদীপের জন্য টিফিন তৈরি করে দিয়েছে এবং সকালের নাস্তা রেডি করে দিয়েছে। যখন আমি আর রূপা আমাদের বাড়িতে থাকতাম, তখন সে রান্নাঘরের কোনো কাজ করত না।
কিন্তু আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকে রান্নাঘরের সমস্ত কাজ রূপা করত। এদিকে প্রদীপের বাড়ি আসার আগে প্রত্যেক দিন রূপা আমাকে এক গ্লাস করে দুধ খেতে দিত। আমি খুব খুশি খুশি ওই দুধটা খেয়ে নিতাম। খাওয়ার পরে আমার আর কিছুই মনে থাকত না, এবং খাওয়ার 4 থেকে 5 ঘন্টা পরে কোনো দিন বা 2-3 ঘন্টা পরে আমার ঘুম ভাঙত। এইভাবে 5-7 দিন চলার পরে আমি বুঝতে পারি কিছু একটা গণ্ডগোল আছে, যার জন্য আমি প্রত্যেক দিন সন্ধেবেলাতে দুধ খাওয়ার পরেই ঘুমিয়ে পড়ি। সেদিন যখন সন্ধেবেলায় আমি নিজের আলমারিটা খুলে শাড়িগুলো গোছগাছ করে রাখছিলাম, তখন দেখি প্রদীপের দেওয়া আরও 2টা শাড়ি আলমারির মধ্যে নেই। আমি তখন আমার রুমে খুঁজতে শুরু করি, কিন্তু আমি শাড়িটা কোথাও খুঁজে পাইনি। সেদিন যখন রূপা সন্ধেবেলায় আমার রুমে আসে এবং আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসে, তখন সে আমার মাথায় হাত বুলিয়ে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, এবং আমি তার কথায় বলে যাই এবং সে নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার কিছুই মনে ছিল না। আমার যখন চোখ খোলে তখন দেখি ঘড়িতে রাত্রি 11টা বাজে এবং আমার পাশে পুরনো ঘুমিয়ে আছে। আমার তো ঘড়ির দিকে তাকাতেই মাথা খারাপ হয়ে যায়, কারণ এইভাবে প্রত্যেক দিনই প্রদীপ আমাকে ঘুমন্ত অবস্থায় দেখত। সকালবেলা দেখি প্রদীপ আমার উপরে অনেক রাগ করে আছে। আমি তাকে জিজ্ঞেস করি, তুমি আমার উপরে কেন রাগ করে আছো? প্রদীপ তখন বলে, আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, আমি প্রত্যেক দিন ভাবেই অফিস থেকে বাড়ি এসে তোমার সঙ্গে সময় দিব, কোথাও ঘুরতে যাব, কিন্তু তুমি তো এমনভাবে ঘুমিয়ে থাকো, মনে হয় যেন কত বছর ধরে তুমি ঘুমাওনি। প্রদীপের কথা শুনে তার রাগ ভাঙানোর জন্য আমি তাকে বলি, আজ আমি ঘুমাব না, আজ তুমি আর আমি বাইরে ঘুরতে যাব। তারপর ভালোবাসার কিছু কথা বলে প্রদীপের আমি রাগ দূর করি। ঠিক ওই সময় রূপা আমাদের ঘরে ঢুকে পড়ে। ও বলে, জামাইবাবু আপনার টিফিন রেডি করেছি। জানি না কেন এই কিছুদিন থেকে মনে হচ্ছিল রূপা আমার সবকিছু নকল করার চেষ্টা করছিল, এবং সে প্রদীপের কাছে যাওয়ার চেষ্টা করছিল। তারপরে আবার আমার মনে হয় আমি নিজের বোনের ব্যাপারে হয়তো খারাপ ভাবছি। তারপর সেদিন সন্ধ্যার আগে প্রদীপ অফিস থেকে ফোন করে বলে, তুমি আমার অফিসের বাইরে চলে এসো, আমি আর বাড়ি যাব না, অফিস থেকে বেরিয়ে তোমাকে নিয়ে একটা ভালো জায়গায় ঘুরতে যাব। তারপর আমি প্রদীপের কথা মতো বিকেল বেলাতে ঘর থেকে বেরিয়ে যায়। ওই সময় রূপা ঘুমোচ্ছিল, তাই আমি আর তাকে বিরক্ত করিনি। তারপরও আমি বাইরে গিয়ে কিছুক্ষণ পরে রূপাকে ফোন করে বলে দিই, আমি তার জামাইবাবুর সঙ্গে ঘুরতে বেরিয়েছি। রূপা তখন বলে, তুমি আমাকে না নিয়ে চলে গেলে। আমি তখন রূপাকে বলেছিলাম, তুমি ঘুমোচ্ছ তার জন্য তোকে আর বিরক্ত করিনি, নেক্সট টাইম তোকে সঙ্গে করে নিয়ে যাব। আমাদের বিয়ে প্রায় 1 মাস পরে আমার দেওর বাড়ি আসে। সে আমাদের বিয়েতে আসতে পারেনি, কারণ তার পরীক্ষা চলছিল। আমার দেওয়ার আমার সঙ্গে খুব গল্প করত, এবং তার কিছুদিন থাকার পরে আমার মনে হয়েছিল সে হয়তো আমার বোনকে মনে মনে পছন্দ করতে লেগেছে, কারণ সে যখন আমার কাছে বসত তখন সে রূপার ব্যাপারে জিজ্ঞেস করত। আমি বুঝতে পেরেছিলাম আমার দেওর রূপাকে পছন্দ করতে লেগেছে। একদিন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি রূপাকে পছন্দ করো? তখন সে লজ্জা পেয়ে বলেছিল, বৌদি তুমি যদি কিছু খারাপ মনে না করো তাহলে আমি তোমাকে সত্যি কথা বলবো। আমি তখন বলেছিলাম, তুমি একদম ভয় পেও না, তোমার মনে যা আছে আমাকে বলতে পারো, আমি তোমার সাহায্য করে দিতে পারি। তখন দেওর বলেছিল, আমি রূপাকে পছন্দ করি কিন্তু তাকে বলার সাহস পাচ্ছি না। আমি যখন দেওয়ারকে বলেছিলাম, কোনো ব্যাপার না, আমি রূপাকে বলে দেখব, এমনিতেও রূপা খুব লাজুক স্বভাবের মেয়ে, ও যদি তোমাকে মনে মনে পছন্দ করে তাহলে তোমাকে কোনোদিন বলবে না, তাই এই ব্যাপারে তোমাকেই আগে বলতে হবে। আমার পারমিশন পেয়ে আমার দেওর রূপাকে একদিন সাহস করে গোলাপ ফুল দিতেছিল। তখন রূপা অনেক রেগে গোলাপ ফুলটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ও দেওরকে বলেছিল, তোমার সাহস তো কম না, তুমি আমাকে গোলাপ ফুল দিতে এসেছ। আমি যখন প্রদীপ জামাইবাবুকে তোমার ব্যাপারে বলবো তাহলে তুমি ভাবতেও পারবে না জামাইবাবু তোমার কি অবস্থা করবে। এই কথাগুলো আমার দেওর এসে আমাকে বলেছিল যে রূপা তার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছে, অথচ আমার দেওর দেখতে অনেক সুন্দর ও হ্যান্ডসাম ছিল। তা সত্ত্বেও রূপা আমার দেওরকে পছন্দ করেনি। আসলে আমি ভেবেছিলাম আমার দেওর যদি রূপাকে বিয়ে করে তাহলে চিরকালের মতো এই বাড়িতেই থেকে যাবে।
তাহলে আমার বোন আমার চোখের সামনেই থাকবে এবং আমাকে তার জন্য চিন্তা করতে হবে না। কিন্তু রূপার মনে কি ছিল আমি সেটা প্রথমে বুঝতে পারিনি। আমি কল্পনাও করতে পারিনি আমার নিজের বোন আমার এত বড় ক্ষতি করবে। রূপা তো আমার নিজের বোন ছিল, তাই আমিও তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম। একদিন আমি হঠাৎ করে দেখি আমার দেওর লুকিয়ে লুকিয়ে দরজার ফাঁকা দিয়ে রূপাকে দেখছে। আমি সেদিন দেওরকে বলেছিলাম, আমি তোমায় আমার বোনকে রাজি করার জন্য পারমিশন দিয়েছি। তার মানে এই নয় তুমি আমার বোনকে লুকিয়ে লুকিয়ে দেখবে। আমার দেওর তখন বলে, বৌদি তুমি ভুল ভাবছ। আমার তো মনে হয় রূপা প্রদীপ দাদার উপরে নজর দিয়েছে, কারণ আমি কাল রাতে দাদাকে রূপার ঘর থেকে বের হতে দেখেছিলাম। দেওয়ালের মুখ থেকে ওইসব কথা শুনে আমি রাগে তার গালে এক চড় মেরেছিলাম। ও বলেছিলাম আমার বোন তোমাকে পছন্দ করেনি, তাই বলে তুমি এইভাবে আমার স্বামীর সঙ্গে আমার বোনকে চরিত্রহীন করার চেষ্টা করছ। আমার দেওর তখন আমার মাথায় হাত দিয়ে বলে, বৌদি আমার কথা বিশ্বাস করো, আমি তোমাকে মিথ্যে কথা কেন বলবো। কাল রাতে আমার মনে হয়েছিল দাদা রূপার ঘর থেকে বেরিয়ে তোমার ঘরে গেছে। আমি তখন বলি ওটা তোমার মনে হয়েছিল এবং মনে হওয়ার কথা বেশিরভাগ সময় ভুল প্রমাণিত হয়। দেওর তখন বলে, বৌদি তুমি আমার কথা বিশ্বাস করো, আমার এখনো মনে হয়েছিল রূপার ঘরে কেউ যেন কথা বলছে, তাই আমি লুকিয়ে দেখার চেষ্টা করছিলাম রূপার ঘরে কে আছে। আমি তখন রেগে ওকে বলি, তুমি এখন চুপ করো, আমার সামনে থেকে চলে যাও, আমি তোমার ফালতু কথা আর শুনতে চাই না। আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, ভেবেছিলাম আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দেব, কিন্তু তুমি তো আমার বোনকে চরিত্রহীন প্রমাণিত করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি ভাবতেও পারিনি আমার স্বামীর ভাই এরকম স্বভাবের হবে। দেওর তখন বলে, তুমি আমার কথা বিশ্বাস করো বা নাই করো, তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে অনেক বড় ভুল করছো বৌদি। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে একদিন প্রমাণ দেবি, আর সেই দিনই দেখ তুমি কিভাবে আমার কথা বিশ্বাস না করে থাকতে পারো। সেদিন যখন সন্ধেবেলায় রূপা আমার জন্য দুধ নিয়ে আসে, তখন দুধ খাওয়ার আগে আমি ওকে বলেছিলাম, রূপা তোর জন্য আমার কাছে একটা ছোট্ট গিফট আছে। আলমারির ভিতরে ওই গিফটটা রাখা আছে। আমি তাকে আলমারির কাছে যেতে বলি এবং বলি, আলমারিটা খোল। রূপা তখন আলমারি খুলতে ব্যস্ত হয়ে পড়ে। আমিও এই ফাঁকে দুধটা আমার বিছানার পাশে রাখা ডাস্টবিনের ঢাকনা আস্তে করে পা দিয়ে তুলে দুধটা ফেলে দিই এবং সে যখন আমার দিকে ঘুরে তাকায়, তখন আমি নাটক করে দুধের গ্লাসটাকে মুখের কাছে নিয়ে থাকি ও তাকে দেখাই যে আমি পুরো গ্লাসের দুধ খেয়ে নিয়েছি। কিন্তু ও টেরও পায়নি আমি দুধটা ডাস্টবিনে ফেলে দিয়েছি। তারপর ডাস্টবিনে ঢাকনাটাকে লাগিয়ে দিই। রূপা তখন আলমারির ভিতরে গিফটের বক্সটা খুঁজতে শুরু করে এবং বলে, দিদি এখানে তখন গিফটের বাক্স নেই। আমি তখন রূপাকে বলি, ওই আলমারির ভিতরে একটা পিঙ্ক কালারের শাড়ি আছে, ওই শাড়িটা ভাবছি তোকে দেব। রূপা যখন খুশি হয়ে বলে, এই শাড়িটা তো জামাইবাবু তোমাকে গিফট করেছিল। আমি তখন রূপাকে বলি, হ্যাঁ, কিন্তু এই শাড়িটার খাবারটা আমার খুব একটা ভালো লাগেনি, তাই শাড়িটা তুই নিয়ে নে। ওটা বলা মাত্রই রূপা শাড়িটাকে বের করে এবং নিজের গায়ের মধ্যে বারবার শাড়িটাকে লাগিয়ে দেখে ও বলে, এই শাড়িটা আমার ভীষণ পছন্দ। রূপা তখন আয়নার কাছে দাঁড়িয়ে শাড়িটা পরে নিল। তোমার প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দ। আসলে রূপার মুখ থেকে বেরোনো এই কথাটা যে একটা আলাদা মিটিং ছিল, সেটা আমি অনেক দিন পরে বুঝতে পেরেছিলাম যে আমার প্রত্যেকটা জিনিস রূপার কেন পছন্দ এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে আরও একজন জড়িত ছিল। তারপর আমি রূপার সামনে ঘুমিয়ে থাকার নাটক করি, তাকে এটা দেখাই যে প্রত্যেক দিনের মতো আমি আজও ঘুমিয়েছি। তারপর সে আমার মাথায় হাত বুলিয়ে বলে, আমার সহজ সরল দিক, তোমার প্রতিটা জিনিসে আমার অধিকার আছে। এই কথা বলে বলল, তুমি ঘুমাও দিদি, আমি যাচ্ছি রেডি হতে, কারণ প্রত্যেক দিনের মতো আজকেও তোমার ভাগের কাজ আমাকেই করতে হবে। এই বলে সে হাসতে হাসতে আমার রুম থেকে বেরিয়ে যায়। আমি তখনও কিছুই বুঝতে পারিনি রূপা কি বলতে চাইছিল। তখন আমি চুপচাপ ঘুমিয়ে থাকার নাটক করেছিলাম। তারপর দেখি সে আমার রুম থেকে বেরিয়ে যায়। আমিও তখন চুপচাপ বিছানা থেকে উঠে দাঁড়াই এবং ভাবতে থাকি আমার ভাগের কি এমন কাজ আছে যেটা করার জন্য রূপা প্রত্যেক দিন আমাকে দুধের মধ্যে ঘুমের মিশিয়ে দেয়। আমি কোনোদিন রূপাকে সন্দেহ করতে চাইনি,
কিন্তু ও যেটা আমার সঙ্গে করছিল সেটাতে আমার মনের মধ্যে সন্দেহ তৈরি হয়েছিল এবং আমি জানতে চাইছিলাম। তারপর আমি আস্তে করে নিজের ঘরের দরজা ফাঁকা করে দেখি রূপা আমার দেওরের ঘরের দিকে যাচ্ছে এবং দেওয়ালের ঘরের দরজাটাকে বাইরের দিক থেকে আস্তে করে লাগিয়ে দেয়। তারপর সে নিজের রুমের মধ্যে চলে যায়। তার কিছুক্ষণ পরে দেখি আমার স্বামী বাড়ি এসেছে। সে বাড়ি এসে আমার রুমের দিকে আসছিল। আমি তাকে দেখে তাড়াতাড়ি বিছানায় গিয়ে আবার শুয়ে থাকার নাটক করি। আমাকে শুয়ে থাকা অবস্থায় দেখে প্রদীপ বলে, তুমি যখন আমাকে পছন্দই করতেন না তাহলে বিয়ে কেন করেছিলে? আর এরকম ভাবে প্রত্যেক দিন রাতে আমাকে অ্যাভয়েড করে শুয়ে থাকার কোনো মানেই হয় না। ঠিক আছে, তুমি যখন নিজে থেকেই চাও না আমি তোমার সঙ্গে কোনো রকম সম্পর্ক করি, তাহলে সেটাই হবে। এই কথা বলে সে রুম থেকে বেরিয়ে যায়। আমি আবার উঠে দরজা দিয়ে উকি মেরে দেখি আমার স্বামী সিঁড়ি দিয়ে উপরে উঠে রূপার ঘরের ভিতর ঢুকে যায়। ওটা দেখে তো আমার হাত পা কাঁপতে শুরু করেছিল, কারণ আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঝড় বেঁধেছিল। আমিও তখন আস্তে করে সিঁড়ি দিয়ে উপরে উঠি এবং রূপা রুমের দরজা ফাঁকা দিয়ে দেখতে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় এবং মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কারণ আমার যে শাড়িগুলো খুঁজে পাচ্ছিলাম না তার মধ্যে একটা শাড়ি রূপা পরেছিল এবং রূপা প্রদীপের সাথে ঘনিষ্ঠ ছিল। আমি ওই সময় তাদের দরজাটাকে অনেক জোরে জোরে খুলে ভিতরে ঢুকি। রূপা তখন আমাকে দেখে ভয় পেয়ে যায় এবং আমাকে দেখে তার চোখ মুখ লাল হয়ে যায়। ও বলে, দিদি তুমি ওইখানে, তুমি তো ঘরে। আমি তখন বলি, হ্যাঁ, আমাকে তো দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াতিস, তাই না? আমি তখন রূপার গালে চড় মারি আর বলি, এইভাবে নিজের দিদির হৃদয়ে আঘাত করতে তোর কি খুব ভাল লেগেছে? আমার ভালোবাসা তো কোনো কমতি ছিল না। আমি তোকে অনেক ভালোবাসতাম। কেন তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? ঠিক ওই সময় প্রদীপ এগিয়ে এসে বলে, এটা রূপার কি দোষ? তুমি তো রূপাকে বলেছিলে তুমি আমাকে সময় দিতে পারবে না, আমি যাতে তোমাকে বিরক্ত না করি। তুমি শুধু আমাকে বিয়ে করেছ যাতে আমি তোমাদের দুই বোনের মাথার ছাদ হয়ে থাকি। আমি তখন ওকে বলি, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি। বন্ধুরা, গল্পের পরের পার্ট আগামীকাল আপলোড দেওয়া হবে।